হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, আমার মেয়েরাও ভালো আছে। আর আজকে অনেক দিন বাদে একটা ভিডিও করতে বসলাম, অনেক মাস বাদে। লাস্ট আমি হয়তো 3-4 সপ্তাহ আগে লাইভে এসেছিলাম, কি তার বেশি হবে, যাই হোক মনে নেই। তো ভিডিও করা এখন হয় না, সময় পাই না, আর ইচ্ছেও হয় না। সময়ের থেকেও বড় কথা কি বলতো, এখন আর ইচ্ছে হয় না ভিডিও করি। কারণ যতই ভিডিও করি, যতই লাইভ করি, আলটিমেটলি কোনো গ্রোথ নেই চ্যানেলের, কোনো ভিউজ নেই। তো একটা সময় মানুষ ফেড আপ হয়ে যায় না, দিনের পর দিন একই কাজ করতে করতে যখন তোমার ভিডিওতে ভিউজ আসবে না, তোমার চ্যানেলের কোনো গ্রোথ হবে না, তখন তুমি কি ভাববে যে এসব থাকুক, আমি যেটা পারি, যেটা কাজ, যেটা থেকে আমার কিছু ইনকাম হচ্ছে, আমি সেটাই করি। তো আমিও সেরকমই কিছু ভেবে তার মধ্যেই যেই ফ্ল্যাটটা ভাড়া নিয়েছি, তো অনেক টাকাই রেন্ট, সব কিছুই ম্যানেজ করতে হয় একাই এখনও অবধি, স্টিল নাও। মেয়েদের পড়াশোনা, নিত্যদিনের সংসার খরচা, তার সাথে এই ফ্ল্যাটের ভাড়াটা এখন যুক্ত হয়েছে। আমারও লাইফে প্রচুর কিছু প্রবলেম চলছে আমার শ্বশুরবাড়ি নিয়ে, মানে আমার দেওর করছে, সেসব নয়, অন্য কোনো দিন বলবো। তো আজকে যেই কারণে আমি ভিডিও করতে বসলাম, আজকে আমার খুব মনে পড়ছে, আজকে না বেশ কিছুদিন যাবত ধরেই খুব মনে পড়ছে 2022 সালে 15ই আগস্টে ঝুমা, ইউটিউবের একজন ক্রিয়েটার আছে, মি অ্যান্ড মাই সন, আমি নামটা করলাম চ্যানেলের। সেই ঝুমা আমাদের ন্যাশনাল অ্যান্থামকে নিয়ে, জাতীয় সঙ্গীতকে নিয়ে একটা কুরুচিকর বিকৃত ভিডিও বানায়। ইভেন আমাদের জাতীয় পতাকারও সে অপমান করে, এবং শুধু সেই 2022 সালেই নয়, তারপরেও বিভিন্ন সময় সে খেতে বসে, বিভিন্ন কাজ করতে করতে ন্যাশনাল অ্যান্থাম গেয়ে সেটাকে অপমান করেছে। তো আমি সেই ক্ষেত্রে, মানে ঝুমা 2022 সালে যেটা করেছিল সেটার প্রতিবাদের জন্য আমার খুব মনে আছে, আমি সাইবার ক্রাইমে একটা করেছিলাম, এফআইআর করেছিলাম লালবাজারে গিয়ে, তো সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে গিয়ে। তো সেটার আমি কাগজটাও দেখিয়েছিলাম যে আমি করে এসেছি। সেদিন প্রচণ্ড বৃষ্টি ছিল, জানোই তোমরা আগস্ট মাসে কীরকম বৃষ্টি হচ্ছে। তো সেদিনও প্রচণ্ড বৃষ্টি ছিল, সেটা আমি ভিডিও করেছিলাম, আমার বড় মেয়েকে নিয়ে গেছিলাম। মানে সারাটা দিন আমি আর আমার মেয়ে দুজনে ওইখানে থেকে ভেতরে গিয়ে কথাবার্তা বলে, সমস্ত ডিটেলস দেখিয়ে, ভেতরে ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নয়। তো আমি ওর চ্যানেলের নাম ঠাম সমস্ত লিঙ্ক ওনাদের সাথে শেয়ার করলাম। পরে করে আমি যখন একটা স্টেপ নিয়ে বাড়িতে আসলাম, আর আমি এটা বললাম যে আমি ওর এগেনস্টে স্টেপ নিয়েছি, এই নোংরামোগুলো সোশ্যাল মিডিয়াতে চলতে দেওয়া যায় না। ইভেন তোমরা এখনও জানো, যারা মি অ্যান্ড মাই সন চ্যানেলটা দেখো, যে ও দিনের পর দিন কীভাবে নোংরামো করে যাচ্ছে। কিছু ক্রিয়েটার আছে যারা, হ্যাঁ তাদের মধ্যে আমিও পড়ি, আমি বলবো না যে আমি পড়ি না। আমরা যারা মনে করি যে গালিগালাজ করে, উল্টোপাল্টা ভাষা বলে এদেরকে শোধরানো যাবে, আলটিমেটলি এদের কিন্তু এইভাবে শোধরানো যায় না। এরা কেউই ওই গালিগালাজ বা ইসেতে কিন্তু শুধরে যায়নি। যারা শুধরেছে, যদিও কেউ গুটি কয়েকজন শুধরেছে, তারা নিজেদের এখানের বিচার বুদ্ধি থেকে বা মন মানসিকতা থেকে তারা শুধরেছে। বাকিরা কেউ কিন্তু 1%ও শোধরায়নি। তারা অ্যাজ ইট ইজ, তারা 6 বছর আগেও যা করতো, 5 বছর আগেও যা করতো, 3 বছর আগেও যা করতো, বর্তমানেও তারা সেম কাজটাই করে যাচ্ছে। ইভেন বলতে পারি কি, তাদের এই নোংরামোগুলো দিনের পর দিন আরও বেড়েছে বই কমেনি এই নোংরামোগুলো। তো খুব ভালো লাগলো আজকে, কেন এই কথাগুলো বলতে বসলাম, খুব ভালো লাগছে। বেশ কিছুদিন ধরে ফেসবুকে আমি দেখছি সঙ্গীতা দাস জানা বলে একজন অ্যাডভোকেট ম্যাডাম আছেন, তিনি প্রত্যেকের চ্যানেল ধরে ধরে, প্রত্যেক ক্রিয়েটারকে ধরে ধরে, সেটা সবুজ সাথী হোক, স্যান্ডি সাহা হোক, কি রাশিয়ান ভাবি হোক, কি দজ্জাল বউ, যাদের চ্যানেল নিয়েও আমি একবার বলেছিলাম, যাদের চ্যানেল নিয়ে আমাদের ফেটু মাসি, সেও কিছুদিন সেই চ্যানেলকে ফলো করে ভিডিও করছিল, মানে মিথ্যে একটা হাজব্যান্ড ওয়াইফের একটা ঝামেলা ক্রিয়েট করা, যেটা দেখাতে চাইছিল। মানে ওরা যেরকম করে সেই রকমটাই ওর চ্যানেলে কিছু ভিডিও আপলোড করেছিল। তো সেটা নিয়েও আমি বলেছিলাম যে এত বড় 2 লাখের চ্যানেল, 1 লাখ 1.5 লাখের চ্যানেল সেও ফলো করছে, কন্টেন্টের জন্য চারিদিকে হাতড়ে বেড়াচ্ছে। কি সবাই বুঝতে পারছে যে কোনো জিনিসই লং টাইম চলছে না। যখন যেটা ট্রেন্ডে চলছে, কখনো শরীর খুলে অর্ধেক, ম্যাক্সিমামটা খুলে প্রদর্শন চলছে, তো কখনো এই নোংরামোগুলো চলছে, কখনো নোংরাভাবে
রাস্তাঘাটে যেখানে সেখানে মানে যেরকম ইচ্ছে যাচ্ছাতাইভাবে নাচ, ওগুলোকে নাচ বলে না, আর যাই বলুক ওগুলোকে অন্তত নাচ বলে না যেগুলো চলছে। তো ওইভাবে যখন যেটা ট্রেন্ড চলছে, আরেকজন হচ্ছেন এই যে অপরাজিতা বলে, যে হচ্ছে বইয়ে খাতার মধ্যে আগুন ধরিয়ে ট্রেন্ড করেছিল না, এইগুলোই ট্রেন্ড হচ্ছে আর এগুলোই চলছে। আমরা নিউ জেনারেশনকে, আমাদের পরবর্তী জেনারেশনকে আমরা কি শিক্ষা দিচ্ছি, কি বার্তা দিচ্ছি যে তুমি বই খাতাতে আগুন ধরিয়ে দাও বা এই ধরনের কিছু। তো এইগুলোর এগেনস্টে সঙ্গীতা ম্যাডাম যে স্টেপটা নিয়েছে, ধরে ধরে এফআইআর করা এবং তাদের উপযুক্ত একটা শিক্ষা দেওয়া, তো এটা আমি করতে চেয়েছিলাম 2022 সাল থেকেই, যে প্রত্যেকটা চ্যানেলকে এভাবে আইডেন্টিফাই করে তাদের এগেনস্টে একটা স্টেপ নেওয়া হোক। 2022 সালে যদি আমি আমার কিছু সহ ক্রিয়েটারদের সাপোর্ট পেতাম, তাহলে আমি হয়তো তখন থেকে এই কাজগুলো শুরু করতে পারতাম। কিন্তু আমি যখন ঝুমার এগেনস্টে স্টেপ নিয়ে বাড়িতে আসলাম, আমি যখন ভিডিও করে এটা আমি আমার সহ ক্রিয়েটারদের জানালাম, ইভেন কিছু ভিউয়ার্সদেরও আমি এই বার্তাটা পৌঁছতে চাইলাম যে এই স্টেপটা নেওয়া হয়েছে এবং এরপরে এগুলো করা হবে, তখন আমার সহ ক্রিয়েটাররাই তারা আমাকে ফোনে মেসেজে বললো এই ভিডিওটা ডিলিট করে দিতে, আর ওর এগেনস্টে কোনো কেস না করতে, কেস তুলে নিতে, কারণ ও খুব গরিব, ওর এটাই রুজি রোজগারের জায়গা, তো এটাকে নষ্ট না করাই ভালো। লিটারালি আমার কোনোদিন মনে হয়নি ঝুমা বা এই ফেটু মাসি এদের মতন ক্রিয়েটারের এরা খুব গরিব। হ্যাঁ, হতে পারে ফেটু মাসির এটা রুজি রোজগারের জায়গা, বাট ঝুমার জন্য কখনোই ছিল না, কারণ ঝুমার মা তখন বেঁচে ছিল, আর ওর বাবার একটা ভালো রকম পেনশন পেত। যে বাড়িতে নিত্যদিন চিকেন হয়, মাছ হয়, তারা গরিব, এইটা আমি মানতে পারি না। হ্যাঁ, ঘর বাড়ি কীরকম, ঘর বাড়ি সে ঠিক করে না, ও নিজেই একটা নোংরা, ও ঘর বাড়ি ঠিক করবে কি করে? আর ওইটা হচ্ছে বলে না, হাতি কা দিখানে কা দাঁত কুচ অরত হয়, খানে কা দাঁত কুচ অরত। ঝুমার ওই ঘর বাড়িটা ছিল ওর দেখানো। আমরা একটা নোংরা অপরিষ্কার ভাঙাচোরা জিনিস দেখাতেও আমাদের বিবেকে বাধে। আমি আমার ওই বাড়িতে ঠিক করে ভিডিও করতে পারতাম না। আমি বারবার বলতাম আমি নিচের ঘরটা রিপেয়ার করেছি, নিচের ঘরটা সুন্দর করেছি, আমি এখানে ভিডিও করতেই ভালোবাসি, ওপরের ঘরটা আমি ঠিক দেখাতে ভালোবাসতাম না, কারণ ওই ঘরটা ভাঙা চোরা ছিল, ঠিক হচ্ছিল না। তো তারপরে তো আমার লাইফে অনেক বড় একটা ডিজাস্টার ঘটেই গেল। যাই হোক, তো তখন আমাকে আমার সহ ক্রিয়েটাররা বলেছিল যে ওকে ছেড়ে দিতে, কেস তুলে নিতে, কিন্তু কেস তুলে নিয়ে ওকে ছেড়ে দিয়ে কি হয়েছে? ঝুমার নোংরামি কি আজও বন্ধ হয়েছে? হয়নি। এখনও দেখি 1-2 জন ক্রিয়েটার ঝুমাকে নিয়ে বলে, খুব কম বলে কিন্তু বলে, আর বলতে বসে ওই যে গালি তো বেরিয়েই যাবে নোংরামি দেখলে, তাই না? কিন্তু লাভটা কি? মানে ঝুমা ওই ভিডিও করে কিছু ভিউজ কামাচ্ছে, আর ওকে গালিগালাজ করে বলে যারা বলছে তারা কিছু ভিউজ কামাচ্ছে, এর বাইরে কিন্তু কিছু হচ্ছে না। সমাজ পরিষ্কার বা সমাজ সুধার কিছুই হচ্ছে না। বাই দ্য ওয়ে, এই ক্ষেত্রে আমি আরেকটা কথা বলতে চাই। আরেকজন ম্যাডাম ছিলেন, সঙ্গীতা ম্যাডাম, তিনিও সঙ্গীতা ম্যাডামই, তাকে আমি ইউটিউবে বেশ কিছুদিন দেখেছিলাম, বেশ কিছু দিন বলবো না, বেশ কিছু মাস। সেটা হচ্ছে ওই যে 3টে ছেলে মেয়ে যারা কম বয়সে বিয়ে করে, ডিভোর্স করে, আবার বিয়ে করে অনেক রঙ্গরসিকতা করেছে, সামথিং কিছু দুনিয়া ঠুনিয়া তাদের চ্যানেলের নাম ছিল, আমি ডিটেলসে যাচ্ছি না। 2টো মেয়ে আর একটা ছেলে। তো তাদের এগেনস্টে তাদেরকে স্টেপ নেওয়ার জন্য হ্যান ত্যান, ওরে বাবা কত কিছু যে সে করলো। আমি ভাবতাম সে কি আদেও সমাজটাকে শুধরাতে এসছে, নাকি এই বড় বড় চ্যানেলগুলোকে ধরে নিজে কিছু লাভ করতে এসেছিল। এই যে ফেসবুকে যে সঙ্গীতা দাস জানাকে আমি দেখছি, এ কিন্তু ঘন্টার পর ঘন্টা লাইভ করছে না, ওই 1000 জনকে লাইভে তুলে নিয়ে মানে 1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা কোনো টাইমের বাপ মানেই লাইভ চলছে। কিন্তু এই দিদিভাইকে কিন্তু আমি দেখলাম না যে এরকম ঘন্টার পর ঘন্টা সবাইকে তুলে নিয়ে লাইভ চলছে। এদের দেখতাম মানে সন্ধে 6টায় লাইভ শুরু হচ্ছে কি 7টায় লাইভ শুরু হচ্ছে, রাত্রি 10টা বাজে তখনও লাইভ চলছে, আর সেখানে অডিয়েন্স তো আছেই, বক্তব্য আছে। আলটিমেটলি সেগুলো হচ্ছিল কি, ওই মেয়েগুলো কতটা শুধরেছে, তাদের লাইফের কি ভালো কিছু হয়েছে, কি পরিবর্তন হয়েছে? কিছুই হয়নি। আমার যতটুকু দৃষ্টি যায়, ওই মহিলা, ওই ইউটিউবের যে সঙ্গীতা যিনি ছিলেন, বড় করে টিপ পরতেন, অনেক মানে সেজে গুজে অনেক করে আসতেন, আলটিমেটলি না আমার কোথাও না কোথাও ওনাকে দেখে এটাই মনে হতো কি উনিও ভিউজ আর সাবস্ক্রাইবারের জন্যই
কিছু কিছু চ্যানেলকে, কিছু কিছু মহিলাদেরকে ধরে রেখেছে। তার সাথে আরও দু তিনজন মহিলা ছিলেন, ওরে বাবা, যাদের মুখের ভাষা, উফ, মানে লাইভে তারা কখন যে কার বন্ধু, কখন যে, মানে আজকে দেখছি যে ক্রিয়েটারকে সাপোর্ট করছে, যার হয়ে খুব ভালো বলছে, দুদিন বাদে দেখছি তাকে মানে লাইভে চূড়ান্ত থেকে চূড়ান্ত গালিগালাজ করছে। ওরে বাবা, সেই গালিগালাজ কানে নেওয়া যায় না। বাধ্য হয়ে, এক প্রকার বলতে পারো বাধ্য হয়ে বা বীতশ্রদ্ধ হয়ে আমি ইউটিউব ছেড়ে দিয়েছি। এখন আমার ফোনে প্রচুর ভিডিও, আমার পেন ড্রাইভে প্রচুর ভিডিও আমি দিয়ে রেখেছি, যেগুলো আমি না এডিট করেছি, না আমার ছাড়তে ইচ্ছে করে। কারণ আমার এটাই মনে হয় কি, ছেড়ে কী লাভ, হয়তো ওই 10-20 জন 30 জন দেখবে, এর বেশি কেউ দেখবে না। মানুষ দেখতে কোথায় যাচ্ছে? যেখানে নোংরামি হচ্ছে, যেখানে খারাপটা চলছে। তো আমি সেই নোংরামিতে, সেই খারাপে ঢুকতে পারবো না, তাই ছেড়ে দিয়েছি। দিয়ে নিজের মানে ঘর, নিজের মেয়েদের প্রতি, ঘর বলতে আমার মেয়েরাই, তো এইসবের প্রতি ধ্যান দিয়েছি। এখনও দেখতে পাচ্ছ গ্যাস, ওভেন কিছুই আনা হয়নি। সেই যে ইন্ডাকশান চলছে, ইন্ডাকশান, ফ্রিজ কিচ্ছু আনিনি, সব আমার ওই বাড়িতে পড়ে রয়েছে। জাস্ট মানে ঘরটা ভেঙে গেছে, প্রচণ্ড জল পড়ছে, ওপরের ঘর দেখতেই তোমরা কি অবস্থা, ওখানে থাকার যোগ্য ছিল না। তাই জন্য মানে ওই ঘরে থাকলে ঘর ভেঙে চাপা পড়ে মরবো, প্রাণে বাঁচার জন্য এখানে আসা। এই রকম পরিস্থিতিতে মানে ওই পাশের ঘরটাও আমার পুরো খালি, এই পাশের ঘরে আমরা শুই, মেয়েরা পড়াশোনা করে, এখানে একটা টেবিল চেয়ার আছে, ব্যাস এটুকু নিয়েই আমরা আপাতত চলছি। 3 মাস হতে গেল, এপ্রিল মে মাসে, 1 মে থেকে আছি, মে জুন জুলাই কমপ্লিট 3 মাস আমরা এখানে আছি, এভাবেই আছি। আর ইউটিউবে এই জন্যই কোনো ভিডিও দিতে ইচ্ছে করে না, কি ভিডিও দিলে ভিউজ নেই, নোংরামি করতে পারবো না। যাই হোক, তো যাদের কথা বললাম, সবুজ সাথী বলো কি ওই যে রাশিয়ান বৌদি স্যান্ডি সাহা, যে ক্লজগুলো উনি দেখিয়েছেন আমার অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়। আর অনেকেই ওনাকেও বলছেন যে উনিও ভিউজের জন্য, উনিও সাপোর্টের জন্য, উনিও ফলোয়ার্সের জন্য এগুলো করছেন, কিন্তু না, যারা অ্যাকচুয়ালি ফলোয়ার্সের জন্য, ভিউজের জন্য এগুলো করে, তারা ঘন্টার পর ঘন্টা মানে অযাচিতভাবে, কোনো প্রয়োজন নেই যেই লাইভটার, সেই লাইভগুলো করে যায়। আর যারা সত্যি কাজ করতে চায়, তারা ছোট্ট করে জানিয়ে দেয় যে আমি এটা করেছি, আর আমি এটা করতে চলেছি, আমি এটা করতে চাই, এভাবেই তারা নিজেদের কাজটা করে যায়। তো আমার সেই ক্রিয়েটারদের খুব বলতে ইচ্ছা করছে, যারা আমাকে বলেছিলে যে ঝুমা খুব গরিব, ওর টাকার খুব প্রয়োজন, তো তাদের আমি এটাই বার্তা দিলাম কি না, ঝুমা কোনো দিনই গরিব ছিল না, ঝুমা এখনও গরিব না, ঝুমা ওর বাবার পেনশন পায়, ঝুমা এখনও গরিব না। আর ফাটামাসি, সেও কোনো অর্থে গরিব না। তারা খুব নির্লজ্জভাবে একটা নাটক করে যায়, যেগুলো হয়তো তোমার আমার মতন সাধারণ মানুষ করতে পারবো না। আর আমরা ওদের গরিব ভেবে, ওদের অসহায় ভেবে আহাহু করে ওদের সারাটা জীবন ছেড়ে দেবো, মাফ করে যাব। কিন্তু হ্যাঁ, যাদের মনে হয় যে না এগুলো সঠিক না, এগুলো চলতে দেওয়া যায় না, তারা তার এগেনস্টে স্টেপ নিচ্ছে, হবে সামনে, মানে এর পরে পরে দেখো আরও অনেকের নামেই এফআইআর হবে, আস্তে আস্তে সবই ক্লিয়ার হবে। সব কিছু ডিটেলসে বলা যায় না, তো সব কিছু ডিটেলসে বলতে চাইও না। কিছু জিনিস উৎস রেখেই এগিয়ে যাওয়া ভালো, পথ চলা ভালো। কারণ আমি দেখেছি ইউটিউবে সব কিছু শেয়ার করলে নিজের বিপদটা বেশি হয়। চলো, আজকে এটুকুই বলার ছিল। আর রইল বাকি আমার শ্বশুরবাড়িতে কী প্রবলেম হচ্ছে। হ্যাঁ, দেওরের সাথে খুব বড় একটা প্রবলেম হচ্ছে, কি ওই করছে ঝামেলা অশান্তি, সেসবের অনেক কল রেকর্ডিং আছে আমার কাছে, অনেক ধমকি জমকি দিয়েছে। মাঝখানে আমি বেশ কিছুদিন যাবৎ, দিন 15-20 না যাবৎ আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, ভয় দেখানো, ধমকি দেওয়া। তো সেসব নিয়েও অন্য সময় ভিডিও করব, জানাবো তোমাদেরকে, তোমাদের কাছে কিছু সাজেশন নেব। তো এই ভিডিওটা এতটুকুই থাকুক। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ অল।